হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সোমা ম্যাম তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সবাই মিলে তোমাদেরকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো রকমভাবে পড়াশোনাটা বন্ধ না হয়। তো লাইভ ক্লাস না হলেও কিন্তু অবশ্যই রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিও। ওকে, তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা কিন্তু যে পার্টটা আমরা অলরেডি কন্টিনিউ করছিলাম তারই লাস্ট পার্টটা আজকে আমরা পড়ে নেব। সেটা কি? সেটা হচ্ছে 1857 বিদ্রোহের মানে সিপাহী বিদ্রোহের লাস্ট পার্টটা, পার্ট 3টা আজকে আমরা পড়বো। তার আগে সবাইকে জানাবো, সেটা হচ্ছে আড্ডা 24/7 তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবং ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের আড্ডা স্টোরেতে বিশাল বড় অফার চলছে, ডিসকাউন্ট চলছে। 27% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, প্লাস তার সাথে আরও 5% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা অ্যাপ থেকে পারচেস করো, কারণ সেখানে কিন্তু তোমরা অ্যাপের কয়েন্স অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর তার জন্য যে কোডটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আশা করছি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে Y224। ওকে, এতদিনে মুখস্থ হয়ে গেছে তো? একদমই তাই, এটা হচ্ছে আমার কোড Y224। অবশ্যই কিন্তু আড্ডা স্টোর থেকে যে কোনো জিনিস পারচেস করতে হলে অ্যাপ্লাই করে দিও। ওকে, আচ্ছা, আমাদের আরআরবি লক্ষ্য ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা সবাই জানো, তবে এই ব্যাচেতে কিন্তু টিল নাও অ্যাডমিশন চলছে, টিল নাও পারচেস করা যাচ্ছে। তবে এই অ্যাডমিশনটা কিন্তু নিয়ার অ্যাবাউট 21 অগস্ট পর্যন্ত চলবে, 21 অগস্ট। ওকে, এরপরে যদি কেউ পারচেস করতে চাও তাহলে কিন্তু ব্যাচটা পারচেস করতে পারবে না, কারণ এই ব্যাচেতে তখন অ্যাডমিশন নেওয়াটা বন্ধ হয়ে যাবে। তো তার জন্য যারা এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করছো যে নেবে কি নেবে না, তারা কিন্তু অবশ্যই 21 আগস্টের মধ্যে নিয়ে নিও। আর আমার কোড Y224 অ্যাপ্লাই করে পারচেস করো, যাতে করে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। আর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তোমাদের সাথে কিন্তু আমাদের এখানে ক্লাস চলবে। ওকে, চলো আজকে আমরা শুরু করছি রিভোল্ট অফ 1857 এর পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2টা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, তা না হলে কিন্তু একেবারে পার্ট 3 বুঝতে গেলে অনেক সময় অনেক রকম অসুবিধা হতে পারে। ওকে, চলো দেখো, ফার্স্ট পয়েন্টই আমি লিখেছি। এর আগের দিন আমি অনেক রকম প্রেক্ষাপট, অনেক রকম কারণ সবটাই আলোচনা করেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করছি দেখো, সেটা হচ্ছে এরিয়াস অ্যাফেক্টেড বাই দ্য রিভোল্ট। মানে হচ্ছে কোন এরিয়াগুলো সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রিভোল্টে, এই বিদ্রোহতে। দেখে নি তাহলে আমরা। দেখো, বলেছি যে ভেরি সুন the rebellion spread throughout the northern and central India at Lucknow, Allahabad, Kanpur, Bareilly, Benares, in some parts of Bihar, Jhansi and other places। তাহলে আমরা বুঝতে পারছি যে কোথায় কোথায় আসলে এই রিভোল্টটা ছড়িয়ে পড়েছিল। সেটা কিন্তু হচ্ছে লখনৌ, এলাহাবাদ, কানপুর, বারেলি, বেনারস, এগুলোতে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছিল। এবং তার সাথে সাথে বিহারের কিছু অংশ, ঝাঁসি এবং তার সাথে সাথে আরও অন্যান্য জায়গাতেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। ওকে, ক্লিয়ার তো? তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু যেখানে দেখো বিদ্রোহ হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই কিছু না কিছু ক্ষতি হবেই। আমরা যতই ইংরেজদেরকে তাড়াবার জন্য যত রকম বিদ্রোহই করি না কেন, সেখানে হয়তো আমরা ইংরেজদের ভিতটা নড়িয়ে দিতে পেরেছি, কিন্তু আলটিমেটলি ক্ষতি যে ভারতবাসীর হয়নি তা কিন্তু নয়, প্রচুর ক্ষতি হয়েছে ভারতবাসীর। আর ঠিক সেই কারণেই কিন্তু আমি বলেছি এই সমস্ত জায়গাগুলো কিন্তু সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? চলো নেক্সট আমি বলেছি হাউএভার দ্য সাউদার্ন ইন্ডিয়া রিমেইন্ড কোয়াইট। এই বিদ্রোহতে কিন্তু সাউদার্ন ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতের অংশটা আমরা যদি দেখি, তারা কিন্তু সেই রকমভাবে এই বিদ্রোহতে সাড়া দেয়নি। ওকে, এবং তার জন্য অনেক ঐতিহাসিক এই কারণেও মনে করে থাকেন, এই কারণটাও কিন্তু একটা কারণ এই বিদ্রোহটা ফেলিওর হবার, এই বিদ্রোহটা সাকসেসফুল না হবার। কারণ যদি সমগ্র ভারতবাসী মানে সাউথ ইন্ডিয়ার লোকজন তো কিছু কম নয়, সেখানেও পাওয়ার কিছু কম নয়, সেই সমস্ত মারাঠারা বা সেই সমস্ত পেশোয়া, সেই সমস্ত নবাব, সেই সমস্ত সুলতানরা যদি সবাই যোগদান করতো, তাহলে কিন্তু এই বিদ্রোহটা একটা অন্যরকম লেভেলে পৌঁছতে পারতো, কিন্তু সেটা পারেনি। ওকে, চলো নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে? নেক্সট পয়েন্টে বলা হচ্ছে মিউটিনি টুক প্লেস অ্যাট আ ফিউ প্লেসেস ইন পাঞ্জাব, বাট স্যার জন লরেন্স, চিফ কমিশনার অফ পাঞ্জাব, ইজিলি পুট দেম ডাউন। কি বলা হচ্ছে? এই বিদ্রোহটা পাঞ্জাবেরও কিছু অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু পাঞ্জাবে তখন কে ছিলেন? পাঞ্জাবে তখন ছিলেন স্যার জন লরেন্স।
তিনি কি হিসাবে ছিলেন না, তিনি ছিলেন চিফ কমিশনার অফ পাঞ্জাব। তিনি কিন্তু খুব সুন্দরভাবে পাঞ্জাবেতে এই বিদ্রোহকে পুরোপুরিভাবে দমন করে দেন, যাতে করে পাঞ্জাবেতে কিন্তু এই বিদ্রোহটা কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওকে, ক্লিয়ার কি? তো তাহলে আমরা বুঝে গেছি যে কোন কোন জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর কোন জায়গাতে বিদ্রোহটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করলেও কিন্তু সেটা দাঁড়াতে পারেনি। কারণটা হচ্ছে স্যার জন লরেন্স। ক্লিয়ার তো সবার কাছে? ওকে, চলো তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট পয়েন্টে আমরা কি লিখেছি। নেক্সট পয়েন্টে আমরা লিখেছি যে রিজনস ফর ফেলিওর অফ রিভোল্ট, মানে এই বিদ্রোহটা আলটিমেটলি ফেলিওর হলো, আলটিমেটলি ব্যর্থ হলো, এবং সেই ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি ছিল সেগুলোই কিন্তু আমরা এবার দেখে নেব। কি কি কারণ ছিল? দেখো অনেকগুলো কারণ ছিল। যেরকম 1 নাম্বার হচ্ছে দ্য পুয়ার অর্গানাইজেশনস and lack of coordination among the rebels were perhaps the most important cause in the failure. তার সাথে সাথে আরো কি বলেছি যে ইংলিশ had better resources, modern weapons and materials of war. কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে নানা রকম ভাবে পুয়ার অর্গানাইজেশন ছিল, মানে যে সমস্ত বিদ্রোহ তৈরি করার জন্য যে সমস্ত স্ট্রং অর্গানাইজেশন বা স্ট্রং একটা সাপোর্টের দরকার ছিল, সেই স্ট্রং সাপোর্টটা কিন্তু ভারতীয়রা পায়নি, মানে ভারতীয় সিপাহীরা পায়নি। এছাড়াও কি ছিল? ল্যাক অফ কোঅর্ডিনেশন, মানে হচ্ছে নানান রকম জায়গা থেকে নানান রকম ভাবে অনেকেই বিদ্রোহ শুরু করছে, কিন্তু তাদের সবার মধ্যে কোনো কোঅর্ডিনেশন হয়তো তৈরি করা সম্ভব হয়ে উঠেছিল না। তো সেই কারণেই কিন্তু এই ল্যাক অফ কোঅর্ডিনেশনের জন্য কিন্তু বিদ্রোহটা আলটিমেটলি ফেলিওর হয়েছিল। তার সাথে সাথে আমরা কি পড়ছি? রিবেলস ওয়ার পারহ্যাপস মোস্ট ইম্পর্টেন্ট, মানে এর সাথে সাথে আরেকটা পয়েন্টও আমরা পাবো, সেটা হচ্ছে ইংলিশদের কাছে কিন্তু অনেক বেটার রিসোর্সেস ছিল, মানে অনেক অস্ত্রশস্ত্র বলো বা তাদের যুদ্ধের পদ্ধতি বলো বা তাদের কোনো কিছু বিদ্রোহকে দমন করার পদ্ধতি বলো, এই সমস্ত জিনিস কিন্তু ব্রিটিশদের কাছে খুব মডার্ন, খুব ইউনিক ওয়েতে তাদের কাছে অলরেডি মজুদ ছিল। এবং অস্ত্রের ব্যাপারে তো অবশ্যই ভারতীয়দের কাছে যেরকম অস্ত্র ছিল তার থেকে অনেক বেটার, অনেক হাই কোয়ালিটির অস্ত্র অলরেডি ইংরেজদের কাছে ছিল। তো তার জন্য কিন্তু তারা সেই সমস্ত অস্ত্রের ব্যবহার করেছিল এবং অস্ত্রের ব্যবহার করে তারা বিদ্রোহকে পুরোপুরিভাবে দমন করেছিল। এবং আলটিমেটলি যেহেতু ভারতীয়দের কাছে কোনো সেই টাইপের মডার্ন ওয়েপন্স, মডার্ন অস্ত্রশস্ত্র নেই, তার জন্য কিন্তু ভারতীয়রা হারতে বাধ্য হয়েছিল। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি যে কোঅর্ডিনেশনের একটা অভাব ছিল এবং তার সাথে সাথে ভারতীয় সিপাহীদের কাছে নানা রকম মডার্ন ওয়েপন্স, আধুনিক কিছু অস্ত্র ছিল না, এবং তার জন্য কিন্তু তারা হারতে বাধ্য হয়েছিল। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্টে কি দেখা যাচ্ছে দেখে নাও। নেক্সট পয়েন্টে বলেছি টেলিগ্রাফ সার্ভিসেস কেপ্ট কমান্ডার ইন চিফ ইনফর্মড অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ রিবেলস। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে টেলিগ্রাফ সার্ভিসও কিন্তু শুরু হয়েছিল এই লর্ড ডালহৌসির সময়কাল থেকেই, এবং এই টেলিগ্রাফ সার্ভিসের মাধ্যমে কিন্তু ইংরেজরা অন্য জায়গার মানুষদেরকে, অন্য জায়গার অফিসারদেরকে খবর দিয়ে দিয়েছিল যে এখানে কিন্তু বিদ্রোহ শুরু হচ্ছে, সেই মতো করে আলটিমেটলি কিন্তু বিদ্রোহকে দমন করতে লাগবে, যা যা ব্যবস্থা করার করে নাও। ওকে, ক্লিয়ার কি? তো তার জন্য টেলিগ্রাফ সার্ভিসটা কিন্তু অবশ্যই তাদের ফরে অনেকটা বেশি কাজ করেছিল, মানে ইংরেজদের ফরে। ওকে, ভারতীয়দের ফরে কিন্তু নয়। বোঝা গেছে তো? তো এই কারণের জন্য কিন্তু বিদ্রোহগুলো আলটিমেটলি খুব বেশি ভালো করে মাথা তুলে দাঁড়াতে পারেনি সিপাহী বিদ্রোহ, এবং আলটিমেটলি এই বিদ্রোহটা ফেলিওর হয়। বোঝা গেছে? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি তাহলে। দেখো নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে ল্যাক অফ ইউনিটি অ্যামং ইন্ডিয়ানস, মেনি রুলিং চিফস অ্যান্ড বিগ জমিদার্স অ্যাক্টিভলি হেল্পড ব্রিটিশ টু সাপোর্ট দ্য রিভোল্ট, টু সাপ্রেস দ্য রিভোল্ট হবে। তাহলে এখানে কি বললাম আমি? এখানে বললাম যে যে সমস্ত চিফরা ছিলেন, মানে রুলিং চিফ, যেরকম হচ্ছে নানা রকম জমিদার, নানা রকম ভাবে সুলতান বা নবাব, এরা যারা ছিল, এরা কিন্তু সবাই সবসময় ভারতীয়দেরকে, মানে ভারতীয় সিপাহীদেরকে সাপোর্ট করেনি। তারা কি করেছিল? তারা ইংরেজদেরকে সাপোর্ট করেছিল, এবং আলটিমেটলি তারা এই রিভোল্টটাকে, এই সিপাহী বিদ্রোহটাকে দমিয়ে ফেলতে বা বন্ধ করতে বা ব্যর্থ করতে সাহায্য করেছিল ইংরেজদেরকে।
ওকে, বোঝা গেছে তো? তো তার জন্যই এখানে বলা হচ্ছে ল্যাক অফ ইউনিটি অ্যামং ইন্ডিয়ানস, মানে সেই সমস্ত জমিদাররা, সেই সমস্ত নবাবরাও যদি সবাই মিলে ভারতীয়দেরকে সাপোর্ট করতো, ভারতীয় সৈনিকদেরকে সাহায্য করতো, তাহলে হয়তো এই বিদ্রোহটা এতটা তাড়াতাড়ি ফেলিওর হতো না। আরো অনেকদিন ধরে হয়তো বিদ্রোহটা চলতো, কিন্তু এই বিদ্রোহটাকে আমরা দেখতে পাবো মানে পুরোপুরি ভাবেই ব্যর্থ হচ্ছে। তার কারণ কিন্তু এটাও। বোঝা গেছে তো? ওকে, চলো নেক্সট পয়েন্টে কি পাচ্ছি আমরা? নেক্সট পয়েন্টে পাচ্ছি যে দ্য মডার্ন এডুকেটেড ইন্ডিয়ানস অলসো ডিড নট সাপোর্ট দ্য রিভোল্ট। এরকম ভাবে আমরা আরো পাবো কাদেরকে? যারা কিনা এডুকেটেড ইন্ডিয়ানস, যারা কিনা বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, যারা কিনা নানা রকম ভাবে বিদেশি ভাষা শিক্ষা লাভ করে। তো সেই সমস্ত এডুকেটেড ইন্ডিয়ান, শিক্ষিত ভারতীয়রা, তারা কি করেছিল? তারাও কিন্তু এই রিভোল্টটাকে, এই বিদ্রোহটাকে সাপোর্ট করেনি। তারাও এই বিদ্রোহের বিরুদ্ধে ইংরেজদেরকেই সাপোর্ট করেছিল। তো এটাও কিন্তু একটা মেজর কারণ হতে পারে যে সমস্ত ভারতীয়দের থেকেই যে সৈন্যরা সাপোর্ট পেয়েছিল তা কিন্তু নয়, এবং তার জন্যই তারা এত দূর এগিয়ে যাবার পরেও 1857 সালের এই বিদ্রোহটা যথেষ্ট ভালোভাবে অনেকগুলো জায়গায় দেখা দিয়েছিল, কিন্তু তারপরেও আলটিমেটলি বিদ্রোহটা বন্ধ হয়ে গিয়েছিল, ফেলিওর হয়েছিল। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি? নেক্সট পয়েন্টে পাচ্ছি neither the leaders nor sepoys were inspired by any high ideals of patriotism and nationalism। বলা হচ্ছে যে এই বিদ্রোহতে যে সমস্ত লিডাররা বা যে সমস্ত সৈনিকরা তারা যারা ছিলেন, তারা কিন্তু কেউই কোনো আইডিয়াল প্যাট্রিয়টিজম মানে উচ্চ দেশপ্রেম বা উচ্চ আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন না। মানে হচ্ছে একটা বিদ্রোহ করতে গেলে কি কি ভাবে সেই বিদ্রোহটাকে করা যেতে পারে সেটাও কিন্তু একটা প্ল্যান। শুধুমাত্র আমার ইংরেজদের এগেনস্টে কিছু বলার আছে, আমি অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়লাম, সেটা কিন্তু বিদ্রোহ হতে পারে না। তো এই বিদ্রোহটাকে সাকসেসফুল করতে গেলে যতটা প্যাট্রিয়টিজম দরকার, ততটা দেশাত্মপ্রেম, দেশাত্মবোধ কিন্তু সবার মধ্যে, সমস্ত মানুষের মধ্যে ছিল না। হ্যাঁ, হতেই পারে অনেকজন লিডার্সের মধ্যে ছিল, অনেকজন সৈনিকদের মধ্যেও ছিল, কিন্তু সেই সৈনিকদের উপরেও যখন অত্যাচার শুরু করেছে ইংরেজরা, তারাও কিন্তু সেই বিদ্রোহতে সারেন্ডার করে দিয়েছে। ওকে, তো তার জন্য কিন্তু আমরা এখান থেকে এটাও বলবো, এটাও কিন্তু একটা কারণ, তারা কিন্তু কোনো আলাদা আইডিয়াল প্যাট্রিয়টিজমের শিক্ষা গ্রহণ করে এসেছিল না, বা ন্যাশনালিজমের শিক্ষা বা ন্যাশনালিজমের যে স্পিরিটটা থাকার দরকার, সেই স্পিরিটটা, সেই ইন্থুটা সবসময় তাদের মধ্যে কাজ করেনি। তো তাদের মধ্যে কাজ করেনি বলেই কিন্তু অনেক সময় সেটাও দেখা গেছে যে তারা কিন্তু অনেক সময় নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে ইংরেজদের কাছে। তার জন্য কিন্তু এটাকেও আমরা ধরবো যে 1857 সালে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার একটা কারণ হিসাবে। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট পয়েন্টে যাচ্ছি। ওকে, চলো নেক্সট পয়েন্টে চলে গেলাম আমরা। নেক্সট পয়েন্টে যাবার আগে বলবো যে আমাদের WBCS এর ব্যাচ 2 শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো 28 জুলাই থেকে হয়নি, 11 অগস্ট থেকে শুরু হয়েছে, 11ই অগস্ট থেকে। এই 11ই অগস্টে যারা যারা অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু অবশ্যই ক্লাস শুরু করে দিয়েছো 11ই অগস্ট থেকে। আর যারা অ্যাডমিশন নাওনি তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো তারা এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে নিও, কারণ ক্লাস এখনো বেশি দূর এগোয়নি। তোমরা জয়েন করলে কিন্তু একদম প্রথম থেকেই বুঝতে পারবে। আর যে যে ক্লাসগুলো হয়ে গেছে তার উপরে তো তোমরা রেকর্ডেড ভিডিও অবশ্যই পেয়ে যাবে। আর যখনই পারচেস করবে তখন কিন্তু Y224 এটা অ্যাপ্লাই করতে ভুলো না, এটা কিন্তু অ্যাপ্লাই করেই পারচেস করো। ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। ওকে, সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এখানে ক্লাস চলবে। ক্লিয়ার তো সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি আমরা। দেখো নেক্সট পয়েন্ট থেকে আমরা কি পড়বো? নেক্সট পয়েন্ট থেকে আমরা পড়ছি যে কনসিকোয়েন্সেস অফ দ্য রিভোল্ট, মানে এই যে বিদ্রোহটা, এই বিদ্রোহের আলটিমেটলি ফলাফল কি হয়েছিল দেখে নিই এবার সেগুলো। দেখো কি বলেছি, দ্য রিভোল্ট অফ 1857 resulted in significant changes in administrative structure। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে একটা বিশাল বড় পরিবর্তন এলো। সেই পরিবর্তনটা কি হলো? পলিসিস, নানা রকম পলিসিতেও পরিবর্তন এসেছিল। পলিসিস অফ দ্য গভর্নমেন্ট মানে ব্রিটিশ সরকারের যে সমস্ত পলিসিগুলো ছিল সেগুলোতেও পরিবর্তন এসেছিল। ওকে, কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে লর্ড ক্যানিং অ্যাট আ
Darbar, Allahabad, in the Queen's proclaimed issued on the 1st November in 1858 declared that those who laid down arms by 2nd January 1859 would be pardoned except those directly involved in the murder of British subjects. কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে 1858 সালের 1st নভেম্বর 1858 সালের 1st নভেম্বরে একটা আইন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে বলা হচ্ছে যে এই আইনের মাধ্যমে লর্ড ক্যানিং তিনি কি ঘোষণা করছেন? তিনি ঘোষণা করছেন যে 1859, হ্যাঁ এখানে বাংলাতে 49 হয়ে গেছে, এটা কিন্তু বাংলাতেও 1859 করে নিও। ওকে, ক্লিয়ার? বলা হচ্ছে যে 1859 সালে মধ্যে যারা ব্রিটিশদের কাছে সারেন্ডার করেছিল তাদেরকে কিন্তু ব্রিটিশরা উড বি পার্ডন্ড, তাদেরকে ব্রিটিশরা ক্ষমা করে দেবে। ওকে, কিন্তু কাদেরকে ক্ষমা করবে না? তাদেরকে ক্ষমা করবে না যারা ডিরেক্টলি ইনভলভ ছিল ব্রিটিশ সৈন্যদেরকে হত্যা করার ক্ষেত্রে, ব্রিটিশ অফিসারদের হত্যা করার ক্ষেত্রে, তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই ক্ষমা করবে না, বরং তাদের এখানে ফাঁসির আদেশ হবে। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? কিন্তু যারা আলটিমেটলি 1859 সালের মধ্যে 2nd জানুয়ারি 2রা জানুয়ারির আগে সারেন্ডার করে দিয়েছিল ব্রিটিশদের কাছে, তাদেরকে ব্রিটিশরা কোনো না কোনো কারণে কিছু পরিমাণে শাস্তি দিয়ে আলটিমেটলি তাদেরকে পার্ডন্ড মানে ক্ষমা করে দেওয়া হবে। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? তো তার জন্য এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস, এখানে একটা কি হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস হচ্ছে। এখান থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকছে না, এখান থেকে কিন্তু কুইন মানে রানীর শাসন কার্য শুরু হচ্ছে। ওকে, তার জন্য আমরা পেয়ে গেছি, দেখো ইন দ্য কুইন্স প্রোক্লেমড ইস্যুড। ওকে, কুইন কিন্তু এই আইনটাই করলেন, কুইনের মাধ্যমেই এই আইনটা শুরু হলো যে যারা আলটিমেটলি সারেন্ডার করেছিল তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা যুক্ত ছিল ব্রিটিশদের মার্ডারের ক্ষেত্রে, ব্রিটিশদেরকে হত্যা করার ক্ষেত্রে, তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না, তাদেরকে পুরোপুরিভাবে শাস্তি দেওয়া হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলা হচ্ছে যে অফিসিয়াল সার্ভিসেস উড বি ওপেন্ড টু অল উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ রেস অর ক্রিড। কি বলা হচ্ছে এখানে? কোনো হিন্দু মুসলিম দেখা হবে না যে হিন্দুরা এই কারণে এই জিনিসটা করেছে বা মুসলিমরা এই কারণে এই জিনিসটা করেছে, এরকম কোনো কিছু দেখা হবে না। যারা সারেন্ডার করেনি তাদেরকে আলটিমেটলি শাস্তি দেওয়া হবে। যারা যুক্ত ছিল ব্রিটিশদেরকে মার্ডারের ক্ষেত্রে, তারা যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো জাতেরই হোক না কেন, তাদেরকে পুরোপুরিভাবে শাস্তি দেওয়া হবে। ওকে, ক্লিয়ার? এটা কিন্তু একটা মেজর কনসিকুয়েন্সেস, একটা বিশাল বড় ফলাফল হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহের। বোঝা গেছে তো? নেক্সট পয়েন্টে চলে যাই আমরা, চলো। নেক্সট পয়েন্টে কি বলেছি আমি? নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে টু গিভ এক্সপ্রেশন টু দিস প্লেজ দ্য ইন্ডিয়া সিভিল সার্ভিস অ্যাক্ট অফ 1861। কি বলা হচ্ছে? ইন্ডিয়া সিভিল সার্ভিস অ্যাক্ট অফ 1861 ওয়াজ পাসড। ভারতের সিভিল সার্ভিস অ্যাক্ট, সিভিল সার্ভিস আইন কত সালে পাস হচ্ছে? 1861 সালে সেটা পাস হচ্ছে। হুইচ প্রোভাইডেড অ্যান অ্যানুয়াল কম্পিটিটিভ এক্সাম। একদমই তাই, যেটা কিনা একটা তৈরি করা হবে একটা কম্পিটিটিভ এক্সাম, যেরকম তোমরা দিয়ে থাকো সিভিল সার্ভিস এক্সাম, ঠিক সেরকম ভাবে সেই জিনিসটা শুরু হয়েছিল 1861 সালে, এবং সেটার মাধ্যমে একটা কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করা হবে, তৈরি করা হবে, আয়োজন করা হবে, to be held in London for recruitment of the convented civil service। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট মানে ভারতীয়দের রিক্রুট করার জন্যই এই কম্পিটিটিভ এক্সামটা চলে আসছে, এবং এই কম্পিটিটিভ এক্সামটা কোথায় হবে না, লন্ডনে হবে। এবং লন্ডনের এই পরীক্ষা দিয়ে যারা পাশ করবে তাদেরকে আলটিমেটলি সরকারি চাকরি দেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট মানেই হচ্ছে সরকার আইন প্রচলন করেছে, তো সরকারি চাকরি সেখানে দেওয়া হবে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে। যেরকম এখনো এখানে হয়ে থাকে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সরকারি চাকরি পাও তোমরা, ঠিক সেরকম ভাবেই তখনও এই কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হবে। কি হিসাবে নিয়োগ করা হবে? কোভেনেন্টেড, সরি এটা আমি
আগে কনভিনিয়েন্ট বলে ফেলেছিলাম। কগনিটেড সিভিল সার্ভিস মানে একজন সিভিল সার্ভিস অফিসার হিসাবে, একজন সিভিল সার্ভিস কর্মচারী হিসাবে তোমাকে নিয়োগ করা হবে এবং তুমি কিন্তু সেখানে ব্রিটিশদের কথা শুনতে এবং ব্রিটিশদের কথা মানতে বাধ্য থাকবে। ব্রিটিশরা যেরকম যেরকম বলবে তোমাকে কিন্তু, তুমি যেহেতু সরকারের আন্ডারে কাজ করছো, চাকরি করছো, তার জন্য তুমি সরকারের সেই সমস্ত আইনগুলো মেনে নিয়ে, সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত অর্ডারগুলো মেনে নিয়ে কিন্তু সেই মতো করেই ভারতবাসীদের ওপর সেগুলোকে প্রয়োগ করবে। ভারতবাসীরাও যাতে সেই সমস্ত জিনিসগুলো মেনে নেয়, কোথায় মানা হচ্ছে কোথায় মানা হচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলো দেখার দায়িত্বই কিন্তু তার ওপর থাকবে। বোঝা গেছে পুরোপুরি? দেখো নেক্সট আরো কি বলেছি আমি, নেক্সট বলেছি ডিউ রিগার্ড উড বি given to ancient usage and customs of India। বলা হচ্ছে কি না, বলা হচ্ছে এগুলো কিন্তু ভারতের নানা রকম ভাবে ভারতীয়দের ঐতিহ্যকে সম্মান, ভারতীয়দের যে পুরনো জিনিস আছে সেই পুরনো জিনিসকে সম্মান, যে পুরনো প্রথা আছে, রীতি আছে, সেই পুরনো প্রথা রীতি সবকিছুকে সম্মান দিয়েই কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম তারা চালু করলো এবং এর মাধ্যমেই তারা রিক্রুটমেন্ট শুরু করলো ভারতীয়দেরকে। ওকে, ক্লিয়ার কি? নেক্সট বলা হচ্ছে দ্য কুইন্স প্রোক্লেমড ডিক্লেয়ার টু স্টপ এনি ফার্দার এক্সটেনশন of territorial possession and promise to respect the rights, dignity and honor of native princes। ওকে, কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সমস্ত নেটিভ প্রিন্সেস, যে সমস্ত নেটিভ রাজকুমারদের যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে দমিয়ে রেখেছিল, পুরোপুরিভাবে বলেছিল যে না, রাজকুমারদের কোনো কাজ দেখার দরকার নেই, রাজকুমাররা কোনো কাজ দেখবে না, যা যা কিছু কাজ দেখার পুরোপুরিভাবে কারা দেখবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যখন রানীর হাতে শাসন কার্য চলে যাচ্ছে, তখন রানী এই আইনটা করছেন। কি আইন করছেন? রানী আইন করছেন যে ফার্দার এক্সটেনশন, যে এইরকম ভাবে যে রেড ফোর্ট দখল করে নেওয়া বা এইরকম ভাবে যে অন্য যে কোনো জিনিস যে কোনো সময় দখল করে নেওয়া, এই যে কোনো জিনিস যে কোনো সময় দখল করে নিয়ে ইংরেজরা তাদের টেরিটোরিয়াল পজিশন, তারা তাদের উপনিবেশকে আর ওইভাবে বাড়াবে না। ওকে, এবং সমস্ত রেসপেক্টের কথা, সম্মানের কথা, অধিকারের কথা, ডিগনিটির কথা, সম্মানের কথা মাথায় রেখে যারা প্রিন্সেস ছিল তা সেই সমস্ত প্রিন্সেসদেরকে, সেই সমস্ত প্রিন্সদেরকে কি করা হবে না, তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া হবে। ওকে, বোঝা গেছে কি? কিন্তু প্রথম সবাই রানীর এই ডিসিশনে মুগ্ধ হয়ে গেলেও আলটিমেটলি কিন্তু রানী এই ব্যবস্থাটা নিয়েছিল যে ভারতবাসীরা যে পরিমাণে ইংরেজদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে সেই জিনিসটাকে জাস্ট কিছুটা শান্ত করার জন্য। কারণ আলটিমেটলি আমরা দেখতে পাবো এই রানীর শাসন কার্য কিন্তু পুরোপুরিভাবে খুব জোরদার কদমে চলেছিল এবং যেরকম অত্যাচার আগে চলছিল পরবর্তীকালেও কিন্তু সেই অত্যাচার আরো অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল। ওকে, এই রানীর সময়কালেই কিন্তু প্রথমেই যখন রানীর শাসন আসছে তখন রানীও এটা ভাবছেন যে যখন আমাকে এই শাসন কার্যটা হাতে নিতে হবে তখন আমাকেও ভারতবাসীদের মন জয় করতে হবে। তো ভারতবাসীদের মন জয় করতে গেলে কি করতে হবে না, ভারতীয়দের যেখানে যেখানে অসুবিধা সেই অসুবিধাগুলোকে সলভ করতে হবে, সুবিধায় পরিণত করতে হবে। তো তাদের অসুবিধা হচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে সবকিছু দখল করে নিচ্ছিল, অধিকার করে নিচ্ছিল। হ্যাঁ, তাহলে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার থেকে সেরকম কোনো কিছু অধিকার করবে না, এরকম একটা আইন আমি করে দিই, এরকম একটা নিয়ম আমি করে দিই। তো সেই নিয়মটা করে দিলেন। তার সাথে সাথে আরো কি বললেন, যে সমস্ত প্রিন্সরা, রাজকুমাররা ছিলেন তারাও তাদের অধিকার ফিরে পাবেন। ওকে, তো তার জন্যই তখন সেই মুহূর্তে রানীকে কিন্তু সমস্ত ভারতবাসী সাপোর্ট করেছিল, রানীর শাসন কার্য সমস্ত ভারতবাসী মেনে নিয়েছিল। কিন্তু কোনো ভারতবাসী এটা ভাবতে পারেনি যে এই রানীর শাসন কার্যটা কিন্তু আসলে আরো জঘন্যতম হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্যের থেকেও। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে গেলাম। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাবার আগে বলবো যে আমাদের ব্যাংকের সাফল্য ব্যাচ শুরু হতে চলেছে। সেখানে ক্লাস শুরু হবে তোমার 19শে অগস্ট থেকে। তো ব্যাংক যাদের টার্গেট, যারা আইবিপিএস কে মাথায় রেখে আমরা এই ব্যাচটাকে লঞ্চ করেছি, যারা এবারে আইবিপিএস দিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাকে পারচেস করে নিও। আর পারচেস করার সময় কিন্তু Y224 কোডটা অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আর সাফল্য ব্যাচে কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে ব্যাংকের
সিলেবাস ধরে ধরে এবং সেই শর্টকাট টেকনিকগুলো, যে টেকনিকগুলো অবশ্যই ব্যাংকের ক্ষেত্রে কাজে লাগে, সেই টেকনিকগুলোকেও কিন্তু শেখানো হবে। তো তার জন্য আমি বলবো ব্যাংকের জন্য এটা খুবই ভালো একটা ব্যাচ হবে। যারা যারা ব্যাংকে টার্গেট করেছো তো তারা কিন্তু অবশ্যই ব্যাচটাকে পারচেস করে নিও। ওকে, চলো আমরা তাহলে নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট পয়েন্টে চলে গেছি আমরা। যাবার সাথে সাথে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেই পয়েন্টটা একটু দেখে নিই। কি বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে হচ্ছে? 1858 সালে হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ক্লিয়ার তো? ওয়াজ পাস হচ্ছে 1858 সালে ইন দ্য ওয়েক অফ দ্য রিভোল্ট অফ 1857। ওকে, 1857 এই বিদ্রোহের পর আসলে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে আনতে বাধ্য হয়েছিল কুইন। কারণ হচ্ছে যে সমস্ত চেঞ্জেসগুলোর কথা আমরা আগে বললাম সেই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই করা হয়েছিল, যাতে কোনো একটা আইনের মাধ্যমে করলে, কোনো একটা লয়ের মাধ্যমে করলে প্রত্যেকটা ভারতবাসী সেটাকে মেনে নেয় এবং সেটাকে মেনে নিয়ে অনেকটা শান্ত হয়ে যায়। ওকে, তো তার জন্যই তারা কি করলো? 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে নিয়ে চলে এলো এবং যে অ্যাক্টের মাধ্যমে নানা রকম কাজকর্ম করা শুরু হলো। ওকে, নেক্সট আমি কি বলেছি? দ্য অ্যাক্ট অলসো নোন অ্যাজ, এই অ্যাক্টটাকে আরো কি বলা হচ্ছে? দ্য অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই অ্যাক্টটাকে আরো বলা হচ্ছে দ্য অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট, ভালো সরকার ইন্ডিয়াতে। কিন্তু আলটিমেটলি ভালো সরকার পরবর্তীকালে ছিল না। যখন রানী প্রথম ভারতবর্ষের শাসন কার্য হাতে পাচ্ছে তখন রানী খুব সুন্দর করে তাদেরকে নানা রকম ফেসিলিটি দিয়েছিল, কিন্তু সেই ফেসিলিটিগুলো আলটিমেটলি সারা জীবনের জন্য দেননি। পরবর্তীকালে আবার তিনি অনেক কিছুই কেড়ে নিয়েছিলেন। ওকে, তো তার জন্যই আমরা প্রথমে এটাকে মানা হয় যে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তো এরকম কিন্তু কোশ্চেনেও আসে যে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কাকে বলা হচ্ছে। ওকে, তখন কিন্তু আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হচ্ছে, যেটা পাস হয়েছিল 1858 সালে। বোঝা গেছে? দেখো এই অ্যাক্টের মাধ্যমে কি বলেছি? অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন কার্য চলে যাচ্ছে এবং ট্রান্সফার দ্য পাওয়ার্স অফ গভর্নমেন্ট টেরিটরিজ অ্যান্ড রেভিনিউ টু দ্য ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন মানেই কিন্তু হচ্ছে ব্রিটিশদের মধ্যে যে মুকুট পরে বসে আছেন। কে মুকুট পরে বসেছেন? না, রানী মুকুট পরে বসেছেন। সেই রানীর হাতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দায়িত্ব চলে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কোন অ্যাক্টের মাধ্যমে শেষ হচ্ছে? আমরা আনসার করতে পারবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। রানীর শাসনকাল কোন অ্যাক্টের মাধ্যমে শুরু হচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। পাস হয়েছিল কত সালে? 1858 সালে। ওকে, ক্লিয়ার সবার কাছে? আশা করছি বোঝা গেছে। তাহলে কি কি ফলাফল সেগুলো আমরা সুন্দরভাবে পেয়ে গেছি। তো এই সবকটা ফলাফলও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ অনেকগুলো পয়েন্ট করে কিন্তু মানে পয়েন্ট থেকে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে কিন্তু এখানেও কোশ্চেন আসে। ওকে, তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা সবাই মিলে ভালো করে দেখে নিও আর পয়েন্টগুলোকে নোট ডাউন করে রেখো, আর সেগুলো কিন্তু অবশ্যই এক্সামের আগে ভালো করে রেডি করে নিও, পড়ে নিও। ওকে, চলো তো আজকের জন্য আমরা এই পর্যন্তই থামবো। আমাদের আড্ডা 24/7-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ শুরু হয়ে গেছে। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচটাও কিন্তু 21শে জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে। তবে এখানেও কিন্তু তোমরা প্রায় 21শে অগস্ট পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে এবং তার জন্যই বলবো যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা কিন্তু অবশ্যই Y224 এটা অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিয়ে নিও, তাতে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে। আর এটার টাইমিং কিন্তু হচ্ছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, সোম থেকে শনিবার। শুধুমাত্র কালকের জন্য, মানে শুধুমাত্র এই ভিডিওটা যখন চলবে তখন স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের দিনটা কিন্তু ছুটি থাকছে পেড ব্যাচের জন্য। ওকে, চলো তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আড্ডা 24/7 বাংলার চ্যানেলকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে বা তোমরা আরো কিরকম ক্লাস চাও। ওকে, আর তোমাদের কি কি দরকার অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর আমার কোড হচ্ছে Y224। এই কোডটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে তাহলেই কোনো জিনিস পারচেস করো আড্ডা স্টোর থেকে, কারণ তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে। ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু অল অফ ইউ।